হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত। তোমার ভাই, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজির স্বদেশ মন্ত্র ভারতীয় জাতীয়তাবাদের প্রাণ। স্বাধীনতা বিপ্লব এক অনন্য ঐতিহাসিক সম্পদ। যে রক্তিম ইতিহাস আমাদের মাটিতে, ধানের ক্ষেতে, চাষির লাঙলে, রাজপথে, গলিতে, মায়ের আঁচলে, বাবার স্নেহে মিলেমিশে একাকার হয়ে গেছে। গল্প জাংশনের আজকের উপস্থাপনা রণাঙ্গনের পত্র, তৃতীয় পর্ব। এই পর্বে আমরা তুলে ধরব বিপ্লবীদের রণাঙ্গন থেকে প্রেরণ করা কিছু পত্র। আজকের প্রথম পত্রটি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলেপাড়ায়। পূর্বাশ্রমের নাম নরেন্দ্রনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী ও পিতা শ্রী বিশ্বনাথ দত্ত। আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা জানি না, তবে স্বামী বিবেকানন্দ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবীদের প্রেরণার প্রধান উৎস। ঋষি অরবিন্দ, বাঘা যতীন, সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এরা প্রত্যেকেই বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলেন। ভারতীয়দের প্রতি ইংরেজ জাতির স্বৈরাচারী মনোভাবকে তিনি শুধু কঠোর ভাষায় নিন্দাই করেননি, ঘনিষ্ঠ মহলে তিনি ইংরেজ শাসনের উচ্ছেদ কামনা করেছেন বারংবার। স্বামী বিবেকানন্দ দেশবাসীর সেবা কাজকে ঈশ্বর সেবা বলে ঘোষণা করেছেন। অন্যদিকে আবার পরপদানত, পরপীড়িত, পরাধীন জাতিকে শক্তিমন্ত্রে দীক্ষিত করে তুলতে বলেছেন যে কাপুরুষত্বের চেয়ে বড় পাপ আর নেই। বলেছেন, যে স্বাধীনতা কেবল সাহসী ও বীরেরা আয়ত্ত করতে পারে, সেই স্বাধীনতা কি তুমি তোমার লজ্জাকর ভীরুতা দ্বারা লাভ করতে পারবে? কংগ্রেসের করজোড়ে আবেদন নিবেদনের রাজনীতিকে কোনো দিনই তিনি সমর্থন করেননি। রাজনৈতিক ক্ষেত্রে চরমপন্থী মতাদর্শের অন্যতম পথিকৃৎ স্বামী বিবেকানন্দ। বিপ্লবী হেমচন্দ্র ঘোষকে একবার প্রকাশ্য সাক্ষাতে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কংগ্রেস কি হাউড়ের মতো কথাবার্তা বলছে, দেশে ফ্রি ডিক্লারেশন দিতে বলো, গুলি চলুক, আর প্রথম গুলিটা এসে লাগুক আমার বুকে, তাহলে আমেরিকা এসে ব্রিটিশ তাড়িয়ে দিয়ে যাবে। তিনি আরও বলেছিলেন, লুটেরাদের মেরে ছিঁচে দিবি। এই পর্বে স্বামীজির যে চিঠিটি আমরা তুলে ধরব তা তিনি লিখেছিলেন মিস মেরি হেলকে।
এই চিঠির প্রত্যেকটি ছত্রে ছত্রে ইংরেজ শাসনের প্রতি স্বামীজি তীব্র রোষ প্রকাশ করেছেন। স্নেহের আশাবাদী ভগিনী, তোমার চিঠি পেয়েছি। স্রোতে ভাষা আশাবাদীকে কর্মে প্রবৃত্ত করবার মতো কিছু একটা যে ঘটেছে তার জন্য আনন্দিত। তোমার প্রশ্নগুলি দুঃখবাদের গোড়া ধরে নাড়া দিয়েছে বলতে হবে। বর্তমান ব্রিটিশ ভারতের মাত্র একটাই ভালো দিক আছে, যদিও অজান্তে ঘটেছে। তা ভারতকে আর একবার জগৎ মঞ্চে তুলে ধরেছে, ভারতের উপর বাইরের পৃথিবীকে চাপিয়ে দিয়েছে জোর করে। সংশ্লিষ্ট জনগণের মঙ্গলের দিকে চোখ রেখে যদি তা করা হতো, অনুকূল পরিবেশে জাপানের ক্ষেত্রে যা ঘটেছে তাহলে ফলাফল ভারতের ক্ষেত্রে আরও কত বিস্ময়কর হতে পারত। কিন্তু রক্ত শোষণই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে মঙ্গলকর কিছু হতে পারে না। মোটের উপর পুরনো শাসন জনগণের পক্ষে এর চেয়ে ভালো ছিল, কারণ তা তাদের সর্বস্ব লুট করে নেয়নি এবং সেখানে অন্তত কিছু সুবিচার, কিছু স্বাধীনতা ছিল। কয়েকশো অর্ধশিক্ষিত, বিজাতীয়, নব্যতন্ত্রী লোক নিয়ে বর্তমান ব্রিটিশ ভারতের সাজানো তামাশা, আর কিছু নয়। মুসলমান ঐতিহাসিক ফেরিস্তার মতে দ্বাদশ শতাব্দীতে হিন্দুর সংখ্যা ছিল 60 কোটি, এখন 20 কোটিরও নিচে। ইংরেজ বিজয়ের কালে কয়েক শতাব্দী ধরে যে সন্ত্রাসের রাজত্ব চলেছিল, ব্রিটিশ শাসনের অবশ্যম্ভাবী পরিণাম রূপে 1857 ও 1858 খ্রিস্টাব্দে যে বিভৎস হত্যাকাণ্ড ঘটেছে এবং তার চেয়েও ভয়ানক যে সকল দুর্ভিক্ষ দেখা দিয়েছে, দেশীয় রাজ্যে কখনো দুর্ভিক্ষ হয়নি, তা লক্ষ লক্ষ লোককে গ্রাস করেছে। তা সত্ত্বেও জনসংখ্যা অনেক বেড়েছে। কিন্তু মুসলমান শাসনের আগে দেশ যখন সম্পূর্ণ স্বাধীন ছিল, এখনও সেই সংখ্যায় পৌঁছায়নি। বর্তমান জনসংখ্যার অন্তত 5 গুণ লোককে সহজেই ভরণ পোষণ করার মতো জীবিকা ও উৎপাদনের সংস্থান ভারতের আছে, যদি সবকিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না হয়। এই তো অবস্থা। শিক্ষা বিস্তারও বন্ধ করে দেওয়া হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা অপহৃত। অবশ্য আমাদের নিরস্ত্র করা হয়েছে অনেক আগেই। যেটুকু স্বায়ত্ত শাসন কয়েক বছরের জন্য দেওয়া হয়েছিল, অবিলম্বে তা কেড়ে নেওয়া হয়েছে। দেখছি আরও কি আসে। কয়েক ছত্র সমালোচনার জন্য লোককে যাবজ্জীবন দ্বীপান্তরে ঠেলে দেওয়া হচ্ছে, বাকিরা বিনা বিচারে জেলে। কেউ জানে না কখন কার ঘাড় থেকে মাথা উড়িয়ে দেওয়া হবে। ভারতবর্ষে কয়েক বছর ধরে চলেছে ত্রাসের রাজত্ব। ব্রিটিশ সৈন্য আমাদের পুরুষদের খুন করছে, মেয়েদের মর্যাদা নষ্ট করছে, বিনিময়ে আমাদের পয়সায় জাহাজে চড়ে দেশে ফিরছে পেনশন ভোগ করতে। ভয়াবহ নৈরাশ্যে আমরা ডুবে আছি। কোথায় সেই ভগবান? মেরি, তুমি আশাবাদী হতে পারো, কিন্তু আমি কি পারি? ধরো এই চিঠিখানি যদি তুমি প্রকাশ করে দাও, ভারতের নতুন কানুনের জোরে ইংরেজ সরকার আমাকে এখান থেকে সোজা ভারতে টেনে নিয়ে যাবে এবং বিনা বিচারে আমাকে হত্যা করবে। আর আমি জানি তোমাদের সব খ্রিস্টান শাসক সম্প্রদায় ব্যাপারটা উপভোগ করবে, কারণ আমরা যে হেইদেন। এরপরেও আমি নিদ্রা যাব আর আশাবাদী থাকব। পৃথিবীর সবচেয়ে বড় আশাবাদীর নাম নিরো। হায়, সেই ভয়ঙ্কর অবস্থার কথা তারা সংবাদ হিসাবেও লিখবার উপযুক্ত মনে করে না। নেহাতি যদি সরকার হয়, রয়টারের এজেন্ট এগিয়ে এসে আদেশ মাফিক তৈরি ঠিক উল্টো খবরটি বাজারে ছড়াবে। হিদেন হনন খ্রিস্টানদের পক্ষে অবশ্যই ন্যায়সঙ্গত অবসর বিনোদন। তোমাদের মিশনারিরা ভারতে ঈশ্বরের মহিমা প্রচার করতে চায়, কিন্তু ইংরেজদের ভয়ে সেখানে একটি সত্য কথা উচ্চারণ করতে পারে না। যদি করে, পরদিন ইংরেজরা তাদের দূর করে দেবে। পূর্বতন শাসকেরা শিক্ষার জন্য যেসব জমি ও সম্পত্তি দান করেছিলেন, সে সকলই গ্রাস করে নেওয়া হয়েছে এবং বর্তমান সরকার শিক্ষার জন্য রাশিয়ার চেয়েও কম খরচ করে। আর সে কি শিক্ষা? মৌলিকতার সামান্য চেষ্টাও টুটি টিপে মারা হয়। মেরি, আমাদের কোনো আশা নেই। যদি না সত্যিই এমন কোনো ভগবান থাকেন যিনি সকলের পিতা স্বরূপ, যিনি বলবানের বিরুদ্ধে দুর্বলকে রক্ষা করতে ভীত নন এবং যিনি কাঞ্চনের দাস নন,
তেমন কোনো ভগবান আছেন কি? কালেই তা প্রমাণিত হবে। হ্যাঁ, আশা করছি কয়েক সপ্তাহ পরে চিকাগো যেতে পারবো এবং তখন সব কথা খুলে বলবো। সর্ববিধ ভালোবাসা সহ সতত তোমার ভ্রাতা বিবেকানন্দ। অবিভক্ত বাংলার প্রথম শহীদ প্রফুল্ল চক্রবর্তী এবং দ্বিতীয় শহীদ প্রফুল্ল চাকি। জন্ম তৎকালীন বগুড়া জেলার শিবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিহার গ্রামে। বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন তিনি সরকারি স্কুল ছেড়ে ভর্তি হন রংপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তখন বঙ্গভঙ্গের প্রতিবাদে মানুষকে একত্রিত করার জন্য ঘন ঘন কলকাতা থেকে নেতারা আসছেন রংপুরে। বারীন্দ্র কুমার ঘোষের অনুপ্রেরণায় প্রফুল্ল চাকি, প্রফুল্ল চক্রবর্তী প্রমুখের সম্মিলিত প্রচেষ্টায় রংপুরে যুগান্তর বিপ্লবীদের একটি গোপন আখড়া প্রতিষ্ঠিত হয়। প্রফুল্ল চাকি সেখানে উৎসাহী যুবকদের কুস্তি, জুজুৎসু প্রভৃতি শিক্ষা দিতেন। পরবর্তীতে প্রফুল্ল চাকি পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন। প্রফুল্লর টানে রংপুর থেকে একে একে প্রফুল্ল চক্রবর্তী, কৃষ্ণজীবন সান্যাল, পরেশ মৌলিক, নরেন বক্সী প্রমুখ অনেকেই পড়াশুনো ছেড়ে দিয়ে কলকাতায় যুগান্তর বিপ্লবীদের মূল ঘাঁটি মুরারিপুকুর বাগানে এসে জড়ো হলো। আলিপুর বোমার মামলায় কৃষ্ণজীবন, নরেন প্রমুখ ছাড়া পেলেও পরেশের 7 বছরের দ্বীপান্তর দণ্ড হয়েছিল। প্রফুল্ল চক্রবর্তী দেওঘরের কাছে দিঘিরিয়া পাহাড়ে বিপ্লবীদের এক গোপন মহলায় বোমা বিস্ফোরণে মারা গিয়ে বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদের শিরোপা পেল। ইতিমধ্যে প্রফুল্ল চাকি যুগান্তরের নেতৃত্বে বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ড চালাতে থাকেন। এরপর একদিন দলের নির্দেশে প্রফুল্ল চাকিকে পাঠানো হলো মুজাফফরপুরে। তার সঙ্গী ছিলেন ক্ষুদিরাম বসু। প্রফুল্লর সঙ্গে ক্ষুদিরামের কোনো পূর্ব পরিচয় ছিল না। প্রফুল্ল এবং ক্ষুদিরামকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের পরিচয় হবে যথাক্রমে দীনেশচন্দ্র রায় এবং দুর্গা দাস সেন। ফলে এরা একে অপরকে এই নামেই চিনত। তাদের উপর নির্দেশ ছিল যেভাবেই হোক অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে খুন করতে হবে। মুজাফফরপুরে এসে দীনেশ ও দুর্গা দাস একটি স্থানীয় ধর্মশালায় ওঠে। পথে আসার সময় ক্ষুদিরামের পকেট থেকে সমস্ত টাকা খোয়া যায়। প্রফুল্ল তার সুকুদাকে অর্থাৎ বারীন্দ্র কুমার ঘোষকে একটা চিঠি লিখে টাকা চেয়ে পাঠায়। মুজাফফরপুরের মহাতা ওয়ার্ডস এস্টেটের ম্যানেজার কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায় মুজাফফরপুর বোমার মামলায় আদালতে সাক্ষ্য দিতে এসে বলেন যে তার ঠিকানায় 9 এপ্রিল কলকাতা থেকে 20 টাকা পাঠানো হয়েছিল। 10 এপ্রিল দীনেশ ও ক্ষুদিরাম কলকাতায় চলে যায়। মুজাফফরপুরের বোমা বিস্ফোরণ হয়েছিল 30 এপ্রিল রাতে। কিশোরী মোহনের সাক্ষ্য যদি সত্যি হয় তবে ধরে নিতে হবে যে প্রফুল্ল ও ক্ষুদিরাম প্রথমবার এসে মুজাফফরপুরে কোনো অ্যাকশন করেনি। তারা শুধু মুজাফফরপুরে এসে ঘুরে ফিরে সবকিছু জেনে বুঝে নিতে চেয়েছিল। বারিনকে লেখা প্রফুল্লর দ্বিতীয় চিঠিটি অন্তত সেই বার্তাটিই দিতে চেয়েছে। সাংকেতিক ভাষায় লেখা এই চিঠিটিতে বড় বলতে কিংসফোর্ড এবং রসগোল্লা বলতে বোমাকে বোঝানো হয়েছে। শুরু হচ্ছে প্রফুল্ল চাকির লেখা প্রথম চিঠি। প্রিয় সুকুদা, আমরা নিরাপদে এখানে এসে পৌঁছেছি। পথে দুর্গাদাসের পকেট থেকে সমস্ত টাকা হারিয়ে গেছে, সেই জন্য আমরা মহা বিপদে পড়ে গিয়েছি। দয়া করে নিম্নলিখিত ঠিকানায় 20 টাকা পাঠাবেন, পরে আপনাকে সমস্ত জানাবো। প্রফুল্ল চাকির দ্বিতীয় চিঠিটি এই রকম। প্রিয় সুকুদা, বর দেখিনি, কিন্তু বরের বাড়ি দেখিয়াছি। বাড়িটি দেখিতে খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখানে ভালো রসগোল্লা পাওয়া যায় না, কিন্তু ভালো রসগোল্লা পাঠাতে ভুলিবেন না। 1908 সালের 30 এপ্রিল গভীর রাতে নিকষ আঁধারে মুজাফফরপুরে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু বরের গাড়ি ভেবে অন্য একটি ফিটন গাড়িতে বোমা মারে। এই বোমার প্রয়োগে 2 শ্বেতাঙ্গিনী মারা যান। প্রফুল্ল ও ক্ষুদিরাম যেদিকে পারে দৌড়ে পালায়। এরপর প্রফুল্ল সমস্ত রাত হেঁটে 32 মাইল দূরে সমস্তিপুর এসে পৌঁছায়। সেখান থেকে রাতের ট্রেনে চেপে পরদিন সকালে অর্থাৎ 2রা মে
মোকমাঘাট স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনে তার সাথে আলাপ জমায় ভদ্রলোকের ছদ্মবেশে এক পুলিশ অফিসার, নন্দলাল ব্যানার্জি। প্রফুল্লর বেশভূষা এবং কথাবার্তায় তার সন্দেহ হয়। মোকাবাঘাটে ট্রেন পৌঁছালে নন্দলাল তার যোগে মুজাফফরপুর থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট আনিয়ে প্রফুল্লকে গ্রেপ্তার করার চেষ্টা করে। চারধারে পুলিশ পরিবৃত প্রফুল্ল নিজের গ্রেপ্তারি এড়াতে নিজেকে গুলি করে এবং সেখানেই তার মৃত্যু হয়। শুনলেন রণাঙ্গনের পত্র। এই চিঠিগুলি পড়লে বোঝা যায় যে দেশের মাটির উপর থেকে আমরা পা ফেলে হেঁটে চলেছি প্রতিনিয়ত, সেই দেশের মাটির ভিতর কত তরুণ তরুণীর রক্ত মিশে রয়েছে। তাদের রক্তের বলিদান ছাড়া এই স্বাধীন ভারতবর্ষ আমাদের কখনোই প্রাপ্ত হতো না। কত সহস্র মানুষের ত্যাগ এবং বলিদানের ফসল আমাদের স্বাধীন ভারতবর্ষ। গল্প জাংশন মনে করে আমাদের এই গৌরবের ইতিহাস সম্প্রচার করা একটা দায়িত্ব, যে দায়িত্বের ভার আমরা রাজমুকুটের মতো মাথায় ধারণ করতে চাই। আমাদের দেশের এই গৌরবময় ইতিহাস সকল মানুষের মনে আরও বদ্ধপরিকর স্বদেশ চেতনার ভাব জাগাক, এই আমাদের কামনা। যদি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।